Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আফরান দ্য হোল ওয়ার্ল্ডের আজকের ফ্রাইডে স্পেশাল এপিসোডের সাথে যুক্ত হয়েছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। লিসেনার্স, আজকের আয়োজনে আমরা দুটি ঘটনা আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি। একটি ঘটনা দেশের বাইরের এবং আরেকটি ঘটনা আমাদের দেশের ভেতরেরই, তবে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ঘটনাগুলো আমরা যার কাছ থেকে পাই তার নাম আপনারা প্রায় সকলেই জানেন। তিনি হচ্ছেন আপনাদের সকলের প্রিয় জয় বড়ুয়া। আর দেশের বাইরের যে ঘটনাটি, এটি জাপানের একটি ঘটনা। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন শামিমা আফরোজ আপু। উনি সপরিবারে 2019 সালের দিকে জাপানে যান। ওনার হাজব্যান্ড সেখানে প্রায় 12 বছরেরও বেশি সময় ধরে জাপানে রয়েছেন, জাপানের নাগোয়া সিটিতে। তো উনি একটি ঘটনা পাঠিয়েছিলেন, তো বেশ আগেই পাঠিয়েছিলেন। ঘটনাটি প্রচারিত হতে একটু দেরি হয়ে গেল, তো আজকে আপনাদের সামনে সেই ঘটনাটি আমরা নিয়ে এসেছি। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। প্রথম ঘটনাটি আমরা জাপানের ঘটনা দিয়ে শুরু করতে চাই, যেটি শামিমা আফরোজ আপু পাঠিয়েছেন। আর দ্বিতীয় এবং শেষ ঘটনাটি থাকবে জয় বড়ুয়া ভাইয়ের। তো আশা করি সবাই মন দিয়ে শুনবেন। চলুন ঘটনাতে চলে যাই। শামিমা আফরোজ আপুর হাজব্যান্ড, উনি জাপানের বিখ্যাত গাড়ি কোম্পানি টয়োটা, এই টয়োটা কোম্পানিতে চাকরি করেন। তো উনি তো দীর্ঘদিন ধরে ওখানে আছেন। পরবর্তীতে সপরিবারে নিয়ে যাওয়ার জন্য সব কাগজপত্র, ডকুমেন্টসগুলো উনি রেডি করেছিলেন। এর প্রেক্ষাপটেই 2019 সালে শামিমা আপু ওনার 2 সন্তান সহ ওনার হাজব্যান্ডের কাছে চলে যান। তো মূলত ওনার হাজব্যান্ডই নিতে এসেছিলেন, একত্রেই সবাই গিয়েছেন। তো জাপানের নাগোয়া সিটির যেই বাড়িতে ওনার হাজব্যান্ড থাকতেন, ওই বাড়িটা ছিল দোতলা। আর আমরা জানি জাপান কিন্তু ভূমিকম্পের দেশ, অনেক ছোট বড় ভূমিকম্প সবসময় হতে থাকে। এই কারণে জাপানে বহুতল ভবনের পরিবর্তে কাঠের ভবনগুলোই বেশি ব্যবহার করা হয়। আর জাপানের মানুষের কিন্তু গড় আয়ু বেশি। অনেক বৃদ্ধ বৃদ্ধা, তাদেরকে দেখা যাবে বয়স অনেক হয়ে গেছে, 100-র উপরে, দিব্যি ভালো আছেন, সুস্থ আছেন, কিন্তু অনেকেই পরিবার থেকে বিচ্যুত হয়ে থাকেন। মানে তাদের সন্তানরা অন্য জায়গায় চলে গিয়েছে, তারা একাকী জীবনযাপন করেন। তো মূলত যেই বাড়িতে ওনারা ওঠেন, মানে ওনার হাজব্যান্ড যেখানে দীর্ঘদিন ধরে ছিলেন, ওখানেই পরিবার সহ নিয়ে সকলকে সাময়িক সময়ের জন্য ওখানে অবস্থান করেন। উদ্দেশ্য ছিল যে সরকারি কোয়ার্টারের জন্য আবেদন করেছিলেন, সেখানে চলে যাবেন। কিন্তু যেহেতু দীর্ঘদিন ধরে ওখানে আছেন আর বাড়িটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেন, ওই বাড়িটা ছিল দোতলা, কাঠের। উপরতলায় বেশ কিছু রুম রয়েছে, সেখানে ম্যাক্সিমামই সবাই সিঙ্গেল যারা থাকতেন আর কি, ব্যাচেলর থাকতেন, এবং কিছু বৃদ্ধ বৃদ্ধা ওনারা থাকতেন। তো যখন পরিবার সহ ওখানে যান, দীর্ঘ একটা জার্নি করে বাংলাদেশ থেকে ওখানে পৌঁছেছেন, গিয়ে একটু বিশ্রামের প্রয়োজন ছিল। যাওয়ার পরপরই বিশ্রাম নেন। এর একদিন পরে ওনারা একটু বাইরে বের হয়েছেন। বের হওয়ার পর হঠাৎ করে একটা দুর্গন্ধ এসে ওনাদের নাকে লাগে। সাধারণত কোনো প্রাণী যদি মরে পচে যায়, এমন দুর্গন্ধ। তো হঠাৎ করে এরকম দুর্গন্ধ কোথা থেকে আসলো? তো ওনাদের একজন প্রতিবেশী ছিলেন অন্য একটা বাড়িতে, তার সাথে কথা হচ্ছিল। হঠাৎ করে এরকম দুর্গন্ধ পাওয়ার পর উনি বললেন, কি ব্যাপার, কোনো মানুষ মরে গেল নাকি? এখানে একটি বিষয় বলে রাখা ভালো, সেটি হলো জাপানে এই যে যারা বৃদ্ধ বৃদ্ধা, যারা একাকী জীবনযাপন করেন, নেহায়েত বাধ্য হয়েই অনেক সময় দেখা যায় তারা তাদের নিজ রুমেই মৃত অবস্থায় থাকেন। দিনের পর দিন চলে যায়, তাদের খবর নেওয়ার মতো কেউ থাকে না। ওভাবেই মরে পচে গলে কঙ্কাল হয়ে থাকে। অনেক পরে জানা যায়, কারণ তারা তো আসলে ওই সময় এত বৃদ্ধ বয়সে তো কোনো চাকরি বাকরি করেন না, যার কারণে অফিস থেকেও তাদের খোঁজ খবর নেওয়ার প্রয়োজনীয়তা থাকে না। আর তাদের সন্তানদের সাথেও তাদের একটা বিশাল দূরত্ব, সন্তানরা তাদের নিজ নিজ কাজে অনেক ব্যস্ত থাকেন। আর জাপানের মানুষ তো এমনিতেও খুব ব্যস্ত, যার কারণে মা বাবার খবর নেওয়ারও আসলে প্রয়োজন তারা ওইভাবে বোধ করেন না, এরকমটাই বেশি দেখা যায় আর কি। তো এই সন্দেহ থেকে উনি ওই প্রতিবেশী বিষয়টা বলেন। তো বিষয়টা হাসি তামাশার মধ্যেই সীমাবদ্ধ থাকে।
ওনারা আবার বাসায় ঢুকে যান। বাসায় ঢোকার পরও মাঝে মাঝে তীব্র দুর্গন্ধ এসে নাকে লাগে, তবে দুর্গন্ধের উৎসটা ওনারা খুঁজে পাচ্ছিলেন না। এর মধ্যে কি হয়, ওনারা নিচতলাতে তো নিচতলার একটা রুম, যে রুমটা খুব সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে এই শামীমা আফরোজাপুর হাজব্যান্ড বাংলাদেশে গিয়েছিলেন, তারপর ওনাদেরকে সকল একসাথে নিয়ে এসেছেন আর কি। ওই রুমটা ওই সময় তালাবদ্ধই ছিল। তো উনি চিন্তা করলেন যে এই রুমটা এখন খোলা যাক। তো উনি রুমটা খোলার পর লাইট জ্বালিয়েছেন। জ্বালানোর পর দেখেন যে বিছানাটা উনি ভাঁজ করে রেখে গিয়েছেন, এর উপরে অসংখ্য পোকা। তো এই পোকাগুলো ওই উপরে যেই কাঠের ছাদ রয়েছে, এই দুই কাঠের মানে পাটাতনের মাঝখানে যে ফাঁকা জায়গা রয়েছে ওই দিক দিয়ে পড়েছে। তো প্রায় কেজি খানেক পোকা হবে। তো উনি এটা দেখার পর বলে, আরে এই পোকা আসলো কোত্থেকে? তো উনি পোকা নিজেই পরিষ্কার করেন। উনি আবার খুব পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ এবং খুব নিট অ্যান্ড ক্লিন থাকতে পছন্দ করেন। আর ওই বাড়িটা উনি খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন, তো এই জন্য বাড়িওয়ালা ওনাকে খুব ভালোবাসেন। সাধারণত এত পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘর বাড়ি কেউ রাখে না, নিজের বাড়ি না হলে। তো উনি ওইটা পরিষ্কার পরিচ্ছন্ন করেন। তারপরে উনি বুঝতে পারেন না আসলে এই সমস্যাটা কোত্থেকে আসলো, এই পোকা কোত্থেকে আসলো। উনি আসলে উপর দিকে তাকানো নাই যে উপর থেকে পোকাটা পড়েছে। তো উনি পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার গোসল করে উনি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন। পরের দিন উনি সহ ওনার ফ্যামিলির লোকজন ঘরের বাইরে বের হয়েছেন আর কি। হঠাৎ করে একটা বাইক দেখতে পান। তো উনি দেখছেন কী ব্যাপার, এই বাইকটা তো বেশ কিছুদিন ধরে দেখছি যে একই জায়গায় একই অবস্থায়। একই জায়গায় বাইক থাকতে পারে, কিন্তু কেউ যদি বাইকটা নিয়ে বাইরে বের হয় আবার আসে, বাইকের স্থান তো চেঞ্জ হয়। বাইকের ব্রেকটা হয়তো বা হ্যান্ডেলটা এক পাশে কাত করা ছিল, সেটা হয়তো বা আর এক পাশে কাত করা থাকবে, অথবা আজকে যেখানে রাখা হয়েছে কালকে রাখলে তো সেখানে 1-2 ইঞ্চি তো এদিক ওদিক হবেই, তাই না? কিন্তু ওখানে পড়ে আছে এবং ধুলোবালিও পড়ে গেছে। তো শামীমা আফরোজাপুর হাজব্যান্ড উনি বলেন যে এই বৃদ্ধ লোকটা তো ওনার বাইক তো এইটা, তো ওনার বাইক এখানে পড়ে আছে, কি ব্যাপার, লোকটার কি হলো? বাইকটা এই কয়দিনে উনি নিয়ে বেরো হন নাই, কোনো অসুবিধা হলো কিনা, উনি জাস্ট এতটুকুই। তো এর ভিতর দেখে যে বড় বড় সমস্ত মাছি ওনাদের আশেপাশে ঘুরঘুর করছে। এত বড় মাছি কিন্তু জাপানে দেখা যায় না। আর এই শামীমা আফরোজ আপুর যে ফ্যামিলি, ওনারা চিন্তা করেছিলেন যে এই বাড়িটা ছোট হয়ে যায়, তো এখান থেকে ওনারা শিফট করবেন। তো জাপানে ওই মালামাল শিফট করার ক্ষেত্রে একটা টাইম নিতে হয়, সেখানে একটা নির্দিষ্ট নিয়মকানুন আছে। এটাকে সম্ভবত কুমি বা এই টাইপের একটা শব্দ বলে আর কি। তো একবারে পরিবর্তন করা যায় না, ওখানে হলো সানডে বা রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হয়। তো ওনারা গিয়েছেন, রবিবারটা দেরি ছিল, রবিবার আসলে মালামাল পরিবর্তন করবেন। তো পরের দিন রবিবার এরকম একটা সময় ছিল আর কি। তো রাতের বেলা একটি ঘটনা ঘটে। সেটি হলো যে আবারও ওই রকম পোকার, ওই রুমটাতে ঢুকেছেন, পোকা পাওয়া যায়। আবারও উনি পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন, তখনও বুঝতে পারেননি। তো এই যে দুর্গন্ধ তীব্র থেকে তীব্রতর হচ্ছে, মানে এমন একটা অবস্থা, আগে তো মাঝে মাঝে বাতাস হলে দুর্গন্ধটা আসতো, কিন্তু এখন বাতাস ছাড়াও এমন তীব্র দুর্গন্ধ থাকাই যায় না। বাধ্য হয়ে শামীমা আফরোজাপুর হাজব্যান্ড ফোন করেছেন বাড়িওয়ালাকে যে তোমার বাসায় তো এরকম সমস্যা হচ্ছে, তুমি একটু পুলিশকে ফোন করো, ফোন করে দেখো যে সমস্যাটা কি। কারণ ওখানে কিন্তু একজনের রুমে বা একজনের বাসায় হুটহাট করে কেউ ঢুকতে পারে না, একটা নিয়মকানুন আছে। আর জাপানের পুলিশরা পৃথিবীর সবচেয়ে ভালো পুলিশ হিসাবে পরিচিত। যে কোনো সমস্যায় যদি কেউ পুলিশের কাছে যায়, সেই সমস্যাটা তারা সর্বোচ্চ চেষ্টা করেন সমাধান করার জন্য। এমনকি হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া হলেও নাকি সেখানে পুলিশের কাছে চলে যায়, তারা একটা সমাধান করে দেয়, মানে এত জেন্টলম্যান তারা। তো ওই বাড়িওয়ালা বলে আচ্ছা ঠিক আছে দেখছি, এটা বলেও 1-2 দিন পার করে দেয়। একটা সময় বিরক্ত হয়ে বাধ্য হন আবারও বাড়িওয়ালাকে ফোন করতে যে তুমি কি নিজে পুলিশকে বলবা নাকি আমি ফোন করে বলবো যে ওরা এসে দেখুক জিনিসটা কি হয়েছে। তখন বাড়িওয়ালা বিষয়টা আমলে নিয়ে পুলিশকে বলেন। তো পুলিশ আসার পর তারা এই গন্ধের উৎস অনুসন্ধান করতে গিয়ে ঠিক যেটা জাপানে হরহামেশাই হয় দেখতে পান, সেটাই হয়েছে। ওই যে যার বাইক, উনি ওনার রুমে ঢুকেছিলেন আর বের হন নাই, অসুস্থ অবস্থায় ওখানে মারা গিয়েছিলেন, মরে পচে সমস্ত শরীরে পোকা হয়ে গিয়েছিল। ওই
রুমটা, মানে যেই রুমে উনি মারা গিয়েছিলেন সেই রুমটার একদম নিচের যে রুমটা, এই রুমটায় শামীমা আফরোজ আপুর রুম ছিল, থাকলেও ওখানে ওনারা রাত্রে থাকা শুরু করেন নাই তখনও, কিন্তু ওই রুমেই ওই পোকাগুলো পড়েছিল। তো লাশটা ওখান থেকে নিয়ে যাওয়া হয়। জাপানের একটা নিয়ম আছে যে কোনো বাড়িতে যদি এইভাবে কোনো মানুষ মারা যায়, মরে পচে টচে যায়, ওই বাড়ি আর কখনোই ভাড়া হয় না, পুরো বাড়ি খালি হয়ে যায়। মানুষের মধ্যে একটা আতঙ্ক কাজ করে। তো যাই হোক, আর এমনিতেও তো ওনারা বাড়িটা ছেড়ে দিবেন, এরকম তো পরিকল্পনা আগে থেকেই ছিল, এই কারণে যে বিষয়টা এরকম নয়। তো ওই যে ওনাদের মালামাল শিফট করবে এরকম একটা পরিকল্পনা ছিল। তো রাতের বেলা এই শামীমা আফরোজ আপুর হাজব্যান্ড উনি অফিস থেকে ফেরত এসে গোসল করেছেন, ফ্রেশ হয়েছেন, নামাজ পড়েছেন। এরপর উনি ওই রুমটাতে ঢুকেছেন কিছুটা গোছগাছ করার জন্য আর কি। রুমটাতে ঢোকার কয়েক মিনিট পর উনি প্রচণ্ড জোর একটা চিৎকার দিয়েছেন ওনার ছেলের নাম ধরে। ওনার ছেলের নাম হচ্ছে মাহি। মাহি কিন্তু বাংলাদেশে যখন ছিল তখন ওই থাকা পর্যন্ত 3 পারা পবিত্র কোরআন হেফজও করেছিল, মানে হাফিজি পড়তেছিল আর কি। তো মাহি বলে জোরে একটা চিৎকার দিয়েছেন। আর এত জোরে চিৎকার কিন্তু জাপানে কেউ কখনো দেয় না, মানে ওখানে সবাই খুব শান্ত শিষ্ট এবং চিৎকার চেঁচামেচি খুব কমই পাওয়া যায় ওখানে। তো এত জোরে উনি চিৎকার দিয়েছেন এই শামীমা আফরোজ আপু। তো উনি অন্য রুমে ছিলেন, দেখছেন যে ওনার হাজব্যান্ড গোসল করেছে, গোসল করে নামাজ পড়েছে, ওই রুমে ঢুকেছে। এরপরে হঠাৎ করে এত জোরে চিৎকার দিল, তো মাহি আবার দৌড়ে গিয়েছে ভিতরে। যাওয়ার পরে তার আব্বাকে দেখেছে, তখন তার আব্বা মানে এই শামীমা আফরোজ আপুর হাজব্যান্ড বলছে যে মাহি আমাকে একটু দোয়া পরে ফু দাও তো, আমার খুব অস্থির লাগছে। তো মাহি দোয়া দুরুদ যেটা জানতো পরে ফু দিল। তো উনি আবার ওই রুম থেকে বের হয়ে উনি গোসল করে আবার 2 রাকাত নামাজ পড়লেন। তো শামীমা আফরোজ আপু উনি বুঝতে পারলেন না কি ব্যাপার, একটু আগেই তো গোসল করলো, আবার হঠাৎ করে এত জোরে চিৎকার দিল। উনি জিজ্ঞেস করেছেন কি হয়েছে, কিন্তু উনি ইশারা করে, হাতে ইশারা করে দেখা যায় না কিছু হয় না, একটু শরীর খারাপ লাগছিল এরকম আর কি। তো এর কয়েকদিন পর শামীমা আফরোজ আপু উনি রাতের বেলা হঠাৎ করে একটা আষ্টে গন্ধ পান, মানে খুব বিশ্রী, মাছ পচে গেলে যেরকম একটা গন্ধ হয় বা মাছের আষ্টে পচা গন্ধ যেরকম, ওরকম একটা গন্ধ পান। এর মধ্যে উনি দেখেন একটা অবয়ব, একটা ধোয়া, কালো ধোয়ার মতো একটা অবয়ব মনে হলো ওই যে রুমটাতে যে পোকা পড়েছিল ওই রুমটা থেকে বের হলো। আর তখন ওই আষ্টে গন্ধটা মূলত ওনার নাকে লেগেছিল। তো উনি যখন এই আষ্টে গন্ধ নাকে ওনার লাগে, ওনার তো খুব বমি আসে এবং ওনার মুখ দিয়ে লালা পড়তে শুরু করে। তো উনি অনেক কষ্টে নিজেকে সামলান, ওনার শরীরটাও ভারী হয়ে গিয়েছিল। এরপরে আর একদিন ওনার হাজব্যান্ড বাসায় এসেছেন। ওনার হাজব্যান্ড তো খুব নিট অ্যান্ড ক্লিন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করেন। তো উনি যখন পাশ দিয়ে যাচ্ছেন, মানুষ যখন পাশ দিয়ে যায় তখন মানুষের শরীরে একটা বাতাস কিন্তু লাগে। তো যখনই একটা বাতাস লেগেছে তখন শামীমা আফরোজ আপু উনি ফিল করলেন এই বাতাসটা ওই যে সেই আষ্টে গন্ধ, পচা গন্ধ ওই রকম। কিন্তু ওনার হাজব্যান্ডের শরীর থেকে এরকম গন্ধ আসা অসম্ভব, কারণ উনি এতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, তার শরীর দিয়ে এরকম কোনো গন্ধ আসতেই পারে না। এরপর উনি ওনার হাজব্যান্ডকে বললেন যে আসলে এই বাসায় কোনো একটা সমস্যা আছে। তো উনি বিষয়টা বলার পর ওনার হাজব্যান্ড বলেন যে আসলে তোমাদেরকে বললে তো ভয় পাবা, সেদিন রাত্রে একটা ঘটনা ঘটেছিল। তো ভয় পাবা বলে কিছু বলি নাই। তো কি ঘটনা? তো উনি বলেন যে উনি যখন ওই ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়েছেন, হঠাৎ করে একটা দমকা বাতাসের মতো ওনার শরীরে এসে লাগে এবং এরপর ওনার শরীর ভারী হয়ে যায় এবং ওনার কাছে মনে হচ্ছিল কোনো একটা অবয়ব, যেটার হাত ওরকম শক্ত না কিন্তু মানে অদৃশ্যভাবে কোনো একটা শক্তি ওনার ঘাড় ধরে চেপে, মানে ফ্লোরের সাথে চেপে ধরার চেষ্টা করছে। তখন ওনার মুখ দিয়ে লালা পড়া শুরু করে। উনি অনেক কষ্ট করে ওই অবয়বটা থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিলেন এবং ওনার চিন্তা ছিল যে উনি লাইটটা জ্বালাবেন। তখন মানে লাইটটা জ্বালানো ছিল না, উনি মাত্র ওই রুমে ঢুকেছিলেন আর কি। ওনার চিন্তা ছিল যে কোনো মূল্যে ওই লাইটটা জ্বালাতে হবে। তো উনি কোনো মতে উঠে ওই লাইটটা জ্বালাতে সক্ষম হয়েছিলেন, তখনই ওই মাহি বলে চিৎকার দিয়েছিলেন।
আর তখন মাহি দৌড়ে ওখানে গিয়েছিল। শামীমা আফরোজ আপু পরে গেলেও ওনাকে বলেন নাই। তো বলে নাই, এর পিছনে আরও একটা কারণ ছিল, উনি তখনও ওইভাবে স্বাভাবিক ছিলেন না, উনি ভালো করে কথা বলতে পারছিলেন না। গোসল করার পর, নামাজ পড়ার পর আস্তে আস্তে উনি স্বাভাবিক হন। তো ওই বাসায় এই ধরনের সমস্যা যখন হতে থাকে, ওনারা দ্রুত ওই বাসাটা শিফট করে ফেলেন। তো উনি আমাদেরকে জানিয়েছিলেন যে এই ঘটনাটি হয়তোবা ওরকম ভয়ানক কোনো ঘটনা নয়, কিন্তু যার সাথে ঘটে ওনারাই বুঝতে পারেন যে আসলে তারা কোন এক ভয়ানক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। এখনও যখন ওই বাড়ির পাশ দিয়ে যান, তখনও এই শামীমা আফরোজ আপু উনি ভয়ে ওনার শরীর কাঁপতে থাকে। আর ওই বাড়িটা ওনারা ছেড়ে দিয়েছিলেন এবং ওই বাড়িটা পরবর্তীতে একদম ফাঁকা হয়ে যায়। ওই বাড়ির ছবি উনি আমাদেরকে পাঠিয়েছেন জাপানের নাগোয়া শহরে। তো সেই ছবিটা আমরা পোস্ট ইতোমধ্যে করে দিয়েছি প্রিয় লিসেনার্স, আপনারা আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে এটা দেখতে পাবেন। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি অতটা ভয়ের হয়তোবা না, কিন্তু কেন এই ঘটনাটি আজকে এই ফ্রাইডে স্পেশাল এপিসোডে আপনাদের সামনে উপস্থাপন করলাম, এর পেছনে একটা কারণ রয়েছে। কারণটা হলো, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দীর্ঘ হায়াত চাই। হ্যাঁ, দীর্ঘ হায়াত আল্লাহর কাছে অবশ্যই চাইতে হবে। দেখুন, জাপানে কত মানুষ দীর্ঘ হায়াত পাচ্ছে, কিন্তু এমন একটা অবস্থা হয়ে দাঁড়ায়, এই দীর্ঘ হায়াতটাই তাদের জন্য ভয়ানক এক সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। নিঃসঙ্গ থাকতে থাকতে তাদের মধ্যে বিষণ্ণতা চলে আসে, অনেকেই সুইসাইড করেন। অনেকেই সুইসাইড করার জন্য সেই সুইসাইড ফরেস্টে চলে যান, আকিয়োগাহারা ফরেস্টে। এভাবেই পরিবার থেকে মানুষ যখন বিচ্যুত হয়ে যায়, তখন মানুষের মধ্যে বিষণ্ণতা পেয়ে বসে, তখনই মানুষ এই ধরনের ভয়ানক সিদ্ধান্ত নিতে চায়। প্রিয় লিসেনার্স, দীর্ঘ হায়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নিয়ামত, কিন্তু নিঃসঙ্গতা এটা যদি এই বয়স্ক অবস্থায় মানুষকে পেয়ে বসে, এই দীর্ঘ হায়াত তাদের জন্য একটা ভয়ানক কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। আমরা আমাদের খুব কাছের মানুষদেরকে বয়স্ক অবস্থায় নিঃসঙ্গ রেখে, কর্মক্ষেত্রের ব্যস্ততার কারণেই হোক, যে কোনো কারণেই হোক, আমরা দূরে সরে থাকি, তাদের খোঁজ খবর নেওয়ার প্রয়োজন মনে করি না। তারা কি খাচ্ছে না খাচ্ছে, তারা সুস্থ আছেন না অসুস্থ আছেন, কি অবস্থায় আছেন। আমাদের আসলে এখন নিউক্লিয়াস ফ্যামিলি হয়ে যাওয়ার কারণে, একান্নবর্তী পরিবারগুলো ভেঙে যাওয়ার কারণে আমরা নিজেরা নিজেদের মতো করেই আছি, তাদের খোঁজ খবর আসলে আমরা নেই না। মূলত এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার জন্যই শামীমা আফরোজ আপুর ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমাদের এই ঘটনার মেসেজটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা আমাদের নিকট আত্মীয়দের খোঁজ খবর নিব, তারা সুস্থ আছেন কি না, কেমন আছেন। তারা যদি একাকিত্বও থাকেন, আমরা যদি খোঁজ খবর নেই, তাহলে তাদের এই একাকিত্বটা কিছুটা হলেও ঘুচবে। প্রিয় লিসেনার্স, এটাই ছিল ঘটনা। ধন্যবাদ শামীমা আফরোজ আপু, আপনি আপনাদের নিজেদের একটি অভিজ্ঞতা শেয়ার করেছেন, অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনি আরও ঘটনা পাঠাবেন। ইতোমধ্যে আপনার একটি ঘটনা কিন্তু আমরা প্রচার করেছি প্রিয় লিসেনার্স। এই শামীমা আফরোজ আপুর বাড়ি কিন্তু ঢাকার দোহারে। এই ঘটনার আগে কিন্তু ওনার আরও একটি ঘটনা, যদিও বা এটা ওনার নিজের ঘটনা ছিল না, একজন মসজিদের একজন ব্যক্তির সাথে ঘটনা ছিল। তো এই ঘটনাটা হয়তো বা আপনাদের অনেকেরই মনে আছে। তো চলুন আমরা চলে যাব আমাদের এবারের ফ্রাইডে স্পেশাল এপিসোডের পরবর্তী ঘটনায়। আর এই ঘটনাটি আপনাদের সকলের প্রিয় জয় বড়ুয়ার ঘটনা। চলুন শুনে আসি সেই ঘটনাটি। প্রিয় লিসেনার্স, আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের ফ্রাইডে স্পেশাল এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন জয় বড়ুয়া। চট্টগ্রামের রাউজানে ওনার বাড়ি। আর পাহাড়ি যে জনপদগুলো, এগুলো তো অনেক পশ্চাৎপদ, এগুলো আমরা জানি। এবং দুর্গম পাহাড়ে বিভিন্ন গ্রাম রয়েছে, বিভিন্ন জনপদ রয়েছে, যেগুলোর খবর কিন্তু আমরা কোনোভাবেই জানতে পারি না। অনেক ঘটনা ঘটে যায়, অনেক কিছু হয়ে যায়, যেগুলো অজানাই থেকে যায়।
এক গ্রামের খবর আরেক গ্রাম জানে না, এমন একটা অবস্থা। কারণ খুব দুর্গম এরিয়া হওয়ার কারণে সেখানকার তথ্য আসলে আমাদের কাছে সেভাবে আসে না, যদি না ওখানকার কেউ আমাদেরকে তথ্যগুলো না দেন। পাহাড়ি জনপদের বিভিন্ন প্যারানরমাল ঘটনাগুলো আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছি জয় বড়ুয়া ভাইয়ের মাধ্যম দিয়ে। আর এবারও তার ব্যতিক্রম নয়, উনি আরও একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। সেই ঘটনাটি এখন আপনাদের সামনে ইনশাল্লাহ উপস্থিত করার জন্য আমরা চেষ্টা করব। কথা হলো যে ঘটনাটি বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কযুক্ত। আর এখানে কিন্তু আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টিয়ান, কেউ হয়তো বা কোনো ধর্মই পালন করেন না এমন মানুষও আছেন। তো এক একটা ধর্মের এক এক ধরনের সংস্কৃতি রয়েছে, তাদের বিভিন্ন রিচুয়াল রয়েছে, তারা তাদের সমস্যাগুলো তাদের মতো করে সমাধান করেন। সুতরাং আমরা এই বিষয়গুলো নিয়ে কোনো কটু মন্তব্য করব না। অনেক ক্ষেত্রেই দেখা যায়, বিশেষ করে আমি আমাদের মুসলিম ভাইদের থেকে সবচেয়ে বেশি কটু মন্তব্যগুলো পাই। এটা আমাকে অত্যন্ত ব্যথিত করে। ওনারা না বুঝে এই মন্তব্যগুলো করেন বলে আমার কাছে মনে হয়। যদি বুঝতেন তাহলে করতেন না, কারণ ওনারা চিন্তা করছেন সব সমস্যা তো আমরা যেভাবে মুসলিমরা সলভ করি সেভাবেই করা যায়। কিন্তু আমাদের একটু বোঝা উচিত যে ওই সমস্ত দুর্গম যে জায়গাগুলো, তাদের সংস্কৃতি যেরকম, তারা তাদের মতো করে প্রবলেমগুলো সলভ করে। এই কারণে তাদের সমস্যার ধরন যদি আমাদের সাথে কিছুটা মিলেও যায়, সেটা সমাধানের পদ্ধতিটা আবার তারা তাদের মতো করে করে থাকেন। এই জন্য আমরা আমাদের চিন্তা থেকে যে বিষয়টা মাথায় আসে সেটা অনুযায়ী যে সবাই সেটা করবেন, বিষয়টা তেমন নয়। এই জন্যই অনেকে বিভিন্ন রকম মন্তব্য করে থাকেন। আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, এই ধরনের মন্তব্য কেউ করবেন না। এক একটা ধর্মের এক এক ধরনের বিশ্বাস, সংস্কৃতি রয়েছে, তাদের রীতিনীতি রয়েছে। আমরা তো ওই ধর্ম পালন করতে যাচ্ছি না, কিন্তু কটু মন্তব্য করা থেকে তো বিরত থাকতে পারি। এই বিষয়টি আপনাদের সকলের কাছে আমি অনুরোধ করব যে যার যার ধর্ম তারা তাদের মতো করে পালন করুক। আমাদের এই চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন সত্য ভয়ের ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করা, এটাই আমাদের মূল উদ্দেশ্য। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাই। তো ঘটনার যিনি বর্ণনাকারী, ওনার নাম হচ্ছে ইকি চাকমা। উনি পেশা একজন নার্স, আর আমাদের জয় বড়ুয়া ভাইও কিন্তু একটি হসপিটালে কর্মরত রয়েছেন। তো উনি কিন্তু ইতোপূর্বে চিংসাবাইয়ের ঘটনা একজন বৌদ্ধ গুরুর কথা বলেছিলেন, যিনি স্থানীয়ভাবে বড় ভান্তে নামে পরিচিত ছিলেন। ঠিক এমনই একজন বৌদ্ধ গুরুর অবদানের কথা উনি শেয়ার করেছেন আমাদের সাথে। তো এই ঘটনায় যদি কোনো ভুল ভ্রান্তি থাকে, বৌদ্ধ ধর্মর বিভিন্ন ব্যাপারগুলো নিয়ে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে, তো সেই বিষয়গুলো ইমেল করে অবহিত করতে বলেছেন জয় বড়ুয়া ভাই, এবং এগুলোর ব্যাখ্যা জয় বড়ুয়া ভাই নিজেই এটা দেওয়ার চেষ্টা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো চলুন শুরু করি মূল ঘটনা। ঘটনার সাল 1992-এর আশেপাশে হবে, আর ঘটনার স্থান ধুতাঙ্গ পাহাড় এবং এর আশেপাশের গ্রাম। কারবারি পাড়া, ঘি আভা নামক গ্রাম রয়েছে, তারপর চিতমরম, কাপ্তাই, এই জায়গাগুলো নিয়ে রাঙামাটি পার্বত্য এলাকায় এই জায়গাগুলো রয়েছে। ঘটনার আরও একটি স্থান হচ্ছে কারবারি পাড়ার তৎকালীন প্রধান কারবারি বা গ্রাম প্রধান সুকোমল চাকমার পরিবার। এই পরিবারের ছিল সুকেশ চাকমা, মঙ্গলজ্যোতি চাকমা, তারপরে আশেপাশে আরও রয়েছিল এরকম বেশ কিছু মানুষ ছিল। বিকাশ চাকমা, বিকাশ চাকমা উনি ভিক্ষু হয়েছিলেন, পরে নাম হয় প্রজ্ঞাদীপ স্থবির, আর ওনাকে সবাই চেনে ধুতাঙ্গ ভান্তে নামে আর কি। এখন কথা হলো ধুতাঙ্গ কি? ধুতাঙ্গ হলো বৌদ্ধ ধর্মীয় কঠোর নিয়ম, একটা নিয়মের মধ্যে দিয়ে সাধনা করতে হয়। গৌতম বুদ্ধ নিজেই এটা করেছেন এবং তার শিষ্যরাও এটা করেছেন। গৌতম বুদ্ধের শিষ্যদের মধ্যে ওনার পরেই মহাকাশ্যপ নামক একজন শিষ্য এই ধুতাঙ্গ ব্রতে শ্রেষ্ঠ ছিলেন। এই বিশেষ নিয়ম পালনকারী ভিক্ষুদের 227টি শীল বা বিধিমালা সহ আরও কিছু কঠোর নিয়ম মেনে চলেন, যেমন নারী সাহচর্য থেকে দূরে থাকা, স্থায়ী কোনো আবাসে বসবাস না করা, মেরুদণ্ড সোজা রেখে বসা, আহার গ্রহণ করার সময় সবকিছুই একই পাত্রে নিয়ে একসাথে মেখে ধীরে ধীরে আহার করা, খাবার মুখে দিয়ে প্রতিটা
গ্রাসে কমপক্ষে 14 বার চর্বণ করা, মানে 14টা কামড় দেয়। আমরা যেমন কয়েকবার কামড় দিয়ে খাবার গিলে ফেলি, বিষয়টা এরকম না, ওনারা 14 বার করে এটা চর্বণ করেন বা চাবান আর কি। তারপর টাকা পয়সা স্পর্শ না করা, ভিক্ষাবৃত্তি করে আহার জোগাড় করা এবং বাকিটা সময় বিদর্শন ভাবনায় বা ধ্যানরত থাকার মধ্যে জীবন অতিবাহিত করা। খুব কঠিন একটা সাধনা, এবং এই সাধনায় নিমগ্ন থাকাই হলো ধূতাঙ্গ ব্রত। উত্তম, মধ্যম এবং নিম্ন ধূতাঙ্গ, এই 3টি স্তরে বিভক্ত এই ধূতাঙ্গ সাধকরা। তার নিঃসন্দেহে গৃহত্যাগী, সংসার ত্যাগী, ভোগবিলাস ত্যাগী, মিতভাষী, মিতভোজী এবং বিমুক্তচারী সন্ন্যাসী। এগুলো সবিস্তারে বলার একটাই কারণ হলো আমাদের এই ঘটনার শুদ্ধতাকে প্রশ্নবিদ্ধ না করা। তো এই ধূতাঙ্গ ব্যাপারগুলো তো ভিতরে আসবে, এই জন্য শুরুতেই কিছুটা বলে নেওয়া। তো চলুন মূল ঘটনাতে চলে যাই। সুকোমল চাকমার 2 মেয়ে, 1 ছেলে। ছেলের নাম সুকেশ চাকমা। বংশ পরম্পরায় কারবারি পাড়ার প্রধান নির্বাহী ছিলেন এই সুকোমল চাকমা, এবং উনি একজন তান্ত্রিক কবিরাজও ছিলেন। গ্রামের কোনো অনুষ্ঠান, আচার আচরণ, বিপদ আপদ তাকে ঘিরে আবর্তিত হতো। সুকোমল চাকমার প্রার্থনার একটা ঘর ছিল যেখানে তিনি কাউকেই প্রবেশ করতে দিতেন না। খুব কঠোর নজরদারিতে রাখতেন ঘরটি। সুকেশ চাকমা, মঙ্গলজ্যোতি চাকমা এবং বিকাশ চাকমা, তারা সমবয়সী 3 জন, একই গ্রামের বাসিন্দা। সুকেশ আর মঙ্গল দুজন বেশ ডানপিটে হলো এই যে বিকাশ চাকমা, সে তার মা বাবার একমাত্র সন্তান এবং বরাবরই খুবই শান্ত এবং নিরীহ প্রকৃতির ছিল। তারই দুর্বলতার সুযোগ নিতে তার বন্ধুরা কখনোই তাকে এই দুর্বলতার সুযোগ নিতে ছাড়তো না। মানে খুব দুষ্টামি করতো, বন্ধু ছিল কিন্তু ওকে খুব বিরক্ত করতো, এই আর কি। তো বেশ আনন্দ বিষাদে কাটছিল তাদের দিন। সম্ভবত 1988 সাল বা তার একটু বেশি হতে পারে, 89 সাল হতে পারে। তো 3 বন্ধু শ্রামণ হবার জন্য, শ্রাবণ হচ্ছে ভিক্ষু বা ভান্তে হবার প্রাথমিক স্তর, তো তারা পারিবারিকভাবে এরকমটা আয়োজন করেন। তৎকালীন পিছিয়ে পড়া সমাজে আর্থিক দৈন্যতার কারণে একসাথে 2 কি 3 পরিবার মিলে এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করে তারপর ছেলেদেরকে শ্রামণ করাতেন, মানে ভিক্ষু হওয়ার জন্য প্রাথমিক যে স্তর সেটা করাতেন। এই শ্রামণ হিসাবে দীক্ষা নিলে কমপক্ষে 7 দিন ঘর ছেড়ে বিহার বা মন্দিরে থেকে এই ব্রত পালন করতে হয়। যদিও বা বৌদ্ধ ধর্মে এটা ঐচ্ছিক, যেটা প্রত্যেক বৌদ্ধ ধর্মাবলম্বী পুরুষদের জীবনে অন্তত একবার হলেও নাকি করতে হয়। কমপক্ষে 7 দিন বৌদ্ধ বিহারে অবস্থান করে এই ব্রত পালন করে কেউ আবার সংসারে আবার ফেরত আসেন, কেউ বা আজীবন চিরকুমার থেকে ধর্মের পথে চলে যান। সুকেশ আর মঙ্গল 7 দিন পরে সংসার ধর্মে ফিরে এলো, বিকাশ চাকমা রয়ে যান ধর্মের পথে। তো বাকিদেরকে অনেক জোরাজোরি করা হয় যে তোমরাও ধর্মের পথে থাকো, কিন্তু না, ওরা আবার সংসারে ফেরত আসে। কিন্তু এই যে বিকাশ চাকমা হয়ে যান গৃহত্যাগী একজন বৌদ্ধ সন্ন্যাসী। বিকাশকে অনেক জোরাজোরি করা হয়েছিল যে সংসারে ফেরত আসতে, কিন্তু সে আর আসেনি। আর বিকাশের মা বাবা শেষ পর্যন্ত ছেলেকে এই ধর্মের পথে যে গমন করেছে আর সুন্দর আর শান্তিতেই থাকবে সে, এই চিন্তা করে তারাও ত্যাগ করেন সন্তানকে এবং সুন্দরভাবে বিষয়টা মেনে নেন। কিন্তু বিপত্তি বাধে তার 2 বন্ধু সুকেশ আর মঙ্গলকে নিয়ে। তারা সবসময় আগের মতোই বিকাশকে উত্ত্যক্ত করতে থাকে। এদিকে বিকাশ আগে থেকে তো নিরীহ স্বভাবের ছিল, সে কোনো প্রতিবাদ করতো না। আজ সন্ন্যাসী জীবনযাপন করবে এরকম সিদ্ধান্ত নেওয়ার পর সে নিজেকে আরো গম্ভীর করে তোলে। সে ধীরে ধীরে ধূতাঙ্গ ব্রত অনুশীলন করতে থাকে। এদিকে বিভিন্নভাবে তার বন্ধুরা বিকাশকে পুনরায় সংসারে ফিরিয়ে আনার জন্য উঠে পড়ে লাগে যে তুই চলে আয়, আমাদের একা একা ভালো লাগে না, দুষ্টামি করবো কার সাথে, এরকম ওর ওখানে গিয়ে বারবার তাকে বিরক্ত করতে থাকে। এভাবে দিনের পর দিন তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বিকাশ পুরোপুরি অরণ্যচারী হয়ে ধূতাঙ্গ সাধনা করার সিদ্ধান্ত নেয় যে থাকবোই না মনুষ্য সমাজে, মানুষজন শুধু ডিস্টার্ব করে। তো এলাকার কারবারি তথা তান্ত্রিক কবিরাজের ছেলে হওয়ায় সুকেশ আর তার বন্ধুর এমন আচরণে কেউ কিছু বলার সাহস করতো না। ওই যে বিকাশকে তারা বিরক্ত করে, কিন্তু কেউ কিছু বলতো না। একদিন হঠাৎ করেই জানা যায় বিকাশ যে মন্দির অবস্থান করত সেখান থেকে সে যেন কোথায় চলে গেছে। সবাই বেশ কিছুদিন খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ধীরে ধীরে সবাই কালের স্রোতে এগিয়ে যেতে থাকে। বছরখানেক চলে যায় এভাবেই। তো সুকেশ প্রাপ্তবয়স্ক হওয়ার পর তার বিয়ের আয়োজন করা হয়। মূল ঘটনা শুরু হয় এখান থেকে। বিয়ের দিন ঘি আভা নামক এক গ্রাম যেখান থেকে সুকেশের জন্য পাত্রী ঠিক করা হয়েছে, সেখান থেকে একজন মধ্যবয়সী লোক এসে সুকেশের পরিবারকে এই বিয়ে বন্ধ করতে বলেন।
তার বক্তব্য ছিল সুকেশের হবু স্ত্রী সেই লোকের ছেলের পছন্দের মেয়ে, তার ছেলে এই মেয়েটাকে ভালোবাসে আর তাকে না পেলে তার ছেলেটা আত্মহত্যা করবে বলেছে। লোকটির কথায় সুকেশের বাবা সুকোমল চাকমা বিস্তারিত জানতে চান এবং ঘটনার সত্যতা নিশ্চিত করতে সুকেশের হবু বউ এবং তার পরিবারের সাথে বিষয়টা আলোচনা করলে জানতে পারেন এই লোকটা ঘি আভা গ্রামের একজন তান্ত্রিক, যার বিরুদ্ধে অনেক খারাপ কাজের রেকর্ড আছে। তারই একমাত্র ছেলে সুকেশের হবু বউকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল, কিন্তু এই মেয়ের কোনো সম্মতি ছিল না এই সম্পর্কে। এসব বিষয় সুকোমল চাকমা জানার পরে তিনি ওই আগন্তুক লোকের হাত ধরে অন্যদিকে টেনে নিয়ে যান, কিছু কথা বলেন। একান্তে কথা বলা দেখে মনে হলো যে এনারা একে অপরকে চেনেন, কিন্তু আশেপাশের লোকজন সেভাবে আসলে বুঝতে পারেন নাই। তো একান্তে কথা বলে ভালো করে বুঝিয়ে বললেন, সাথে আরো বললেন যে এই গ্রামের সর্দার তিনি, সুতরাং তার মান সম্মান নষ্ট না করে এই লোকজন তিনি সেখান থেকে মানে মানে কেটে পড়েন। সুকোমল চাকমার কথায় সেই লোক আরো ক্ষিপ্ত হয়ে সবাইকে মেরে ফেলার হুমকি দেন। এদিকে তার হুমকি শুনে সুকেশের বন্ধু মঙ্গল 7-5 না ভেবে এলো পাথারি মেরে জখম করে দেয় ওই তান্ত্রিক লোকটাকে, ধাক্কা দিয়ে সরিয়ে দেয় ওই গ্রামের বাইরে। লোকটা শরীরে জখম নিয়ে চলে যায়, আর কোনো বাধা বিঘ্ন ছাড়াই ওদিকে সুকেশ চাকমার বিয়ে হয়ে যায়। সুকেশের বিয়ের পর তার বাবা সুকোমল চাকমা অদ্ভুত কিছু জিনিসপত্র সহ সদ্য বিবাহিতা পুত্রবধূর কিছু কাপড় নিয়ে তার প্রার্থনার ঘরে নিজেকে ব্যস্ত রাখেন। প্রিয় লিসেনার্স, এই কথাটা মনে রাখবেন প্লিজ, যে এই যে সুকোমল চাকমা অদ্ভুত কিছু জিনিসপত্র সহ সদ্য বিবাহিতা পুত্রবধূর কিছু কাপড় নিয়ে তার প্রার্থনার ঘরে চলে গিয়েছিলেন এবং নিজেকে কিছু একটা কাজে ব্যস্ত রেখেছিলেন। বিয়ের সপ্তাহখানেক পর ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। এক সন্ধ্যায় মঙ্গল চাকমা কথা নেই বার্তা নেই এসেই সুকেশকে মারতে শুরু করে দেয়। দীর্ঘদিনের বাল্যবন্ধু মজা করছে ভেবে সুকেশ প্রথমে আমলে না নিলেও এই মারের তীব্রতায় সে অবাক হয়ে প্রতিরোধ গড়ে তোলে। হইচই শুনে মানুষজন জড়ো হয়ে মঙ্গলকে সেখান থেকে টেনে নিয়ে যায়। হঠাৎ এই রকমের অপ্রীতিকর এমন ঘটনা সবাই বাকরুদ্ধ হয়ে পড়ে। ঘটনার ঘন্টা দুয়েক পর মঙ্গল আবার সুকেশের বাসায় এসে একদম স্বাভাবিকভাবে আচরণ করতে থাকে। বন্ধুর সাথে দুষ্টুমি করার সময় সে বুঝতে পারে সুকেশ আর তার পরিবার মঙ্গলকে এড়িয়ে যাচ্ছে। মঙ্গল খেয়াল করে সুকেশের গায়ে আঘাতের চিহ্ন। এখন কিভাবে আঘাত পেল সেটা জিজ্ঞেস করতেই সুকেশ রেগে গিয়ে মঙ্গলকে মারতে যায়, কিন্তু বাকিরা তাকে ধরে ফেলে। সুকেশের এমন আচরণে মঙ্গল তো হতবাক। কি অপরাধে বা কেন সুকেশ মঙ্গলকে মারতে চায় সেটা সে বুঝতে পারে না। পরে মঙ্গলের জোরাজুরিতে সুকেশের বাবা মঙ্গলকে বলেন যে তুই নিজে সুকেশকে অকারণে মেরে আবার তাকেই জিজ্ঞেস করছিস যে ব্যথা কিভাবে পেল। কোনো ঝামেলা না হওয়ার আগে এখান থেকে যা, ভাগ। দীর্ঘদিনের বন্ধু আর তার পরিবারের অকারণে এমন আচরণ মঙ্গল কিছুতেই মেনে নিতে পারে না। আসলে এটা তো অকারণ ছিল না, ঘটনা তো সত্য, কিন্তু মঙ্গলের কাছে অদ্ভুত লাগছিল। ওই দিন রাতে মঙ্গল আবারও সুকেশের বাড়িতে এসে তাদের ঘরের বেড়া সহ বিভিন্ন জায়গায় লাঠি দিয়ে মেরে ভেঙে দেয়। এবার সুকেশের পরিবার বেশ ক্ষিপ্ত হয় মঙ্গলের প্রতি। পরদিন সকালে মঙ্গল সহ তার পরিবার এবং গ্রামবাসীকে নিয়ে বৈঠকে বসে সুকেশের বাবা আর ওই এলাকার ওই গ্রামের প্রধান কারবারি সুকোমল চাকমা। তিনি তার ঘরের ক্ষতিপূরণ ক্ষমা করে দেবেন এটা বলেন, কিন্তু মঙ্গলকে একটা শর্ত দিয়ে দেন, মঙ্গল যেন আর কখনো তাদের বাড়িতে না যায়। সুকোমল চাকমার এমন কথা শুনে মঙ্গল আর তার পরিবার তো বেশ অবাক হয়। কিসের ক্ষতিপূরণ, কেনই বা ক্ষতিপূরণ ক্ষমা করবে, এসব তারা কিছুই বুঝছে না, মানে বুঝতে পারে না আর কি। মঙ্গল এসব বিষয় নিয়ে কোনো প্রতিবাদ আসলে করার আগেই ওরাই আবার উল্টো মঙ্গলের উপর ক্ষিপ্ত হচ্ছে। কিন্তু মঙ্গল প্রতিবাদ করে জানায় যে এইসব যে ঘটনা বলা হচ্ছে এবং তার উপর যে অভিযোগ দেওয়া হচ্ছে সবের কিছুই সে জানে না। গত রাত্রে সে তার বাড়িতেই ঘুমিয়েছিল, কোথাও বের হয়নি। মঙ্গলের কথার সত্যতা প্রমাণে তার পরিবারও সায় দেয় না, হ্যাঁ মঙ্গল তো বাড়িতে শুয়েছিল, সে তোমার ঘর ভাঙতে যাবে কেন। এদিকে এ সমস্ত কথা শুনে সুকেশের পরিবার তো বেজায় ক্ষিপ্ত হয়ে যায়। গতকালও সুকেশকে মেরে মঙ্গল অস্বীকার করেছিল, আজও ঠিক একইভাবে ওই ঘর ভাঙার বিষয়টা অস্বীকার করছে। দুই পরিবার এবং তাদের আত্মীয় স্বজনের বাক বিতণ্ডা শুরু হয়ে যায় এবং এসব নিয়ে গ্রামে একটা বিভক্তির সৃষ্টি হয়ে যায়। পুরো গ্রাম জুড়েই কেউ কারোর সাথে আগের মতো মিশছে না, কেউ মঙ্গলের পক্ষে তো কেউ সুকেশের পক্ষে। পুরো গ্রামেই যেন বিভক্তির সুর বাজছিল। এমন সময় আগুনে ঘি ঢালার মতো আরো অবস্থা বেগতিক হয় যখন আরো দুজন গ্রামবাসীর মধ্যে একই ঘটনার পুনরাবৃত্তি হয়। একজন অকারণে আরেকজনকে মেরে বেমালুম অস্বীকার করে, আবার আঘাত করার লোককে যখন বিচারে ডাকা হয় সেও অদ্ভুতভাবে সেটা অস্বীকার করে। এভাবে গ্রামের বিভিন্ন মানুষের সাথে এই অদ্ভুত ঘটনা ঘটতে থাকে।
মানে কেউ অকারণে কারো ক্ষতি করছে, অথচ পরে সে নিজেই জোর কণ্ঠে প্রমাণ সহ অস্বীকার করছে। সে প্রমাণ দিচ্ছে যে না, আমি ওটা করি নাই, আমি ওই সময় ওখানে ছিলাম না। অদ্ভুত এক সমস্যায় পুরো গ্রাম জর্জরিত। সমস্যার সমাধানে কেউ কারো ঘরে না যাওয়ার সিদ্ধান্ত হয়। কঠিন এই এক ঘোরের সিদ্ধান্তে পুরো গ্রামের জীবনযাত্রা স্থবির করে দেয়। কিন্তু সমস্যার সমাধান কিন্তু হচ্ছে না, সমস্যারও ঘোরতর রূপ নেয় যখন সন্ধ্যার সময় একই মানুষ একই সময়ে দুই জায়গায় অবস্থান করতে দেখা যায়। মানে কোনো একজনকে কেউ তার ঘরে দেখলো, আবার ঠিক একই সময়ে সেই একই লোক অন্য কোথাও অবস্থান করছে। অদ্ভুত এক ঘটনা। এভাবে বেশ কয়েকজনকেই দেখা যায় বহুরূপী হিসাবে। ঘটনার তীব্রতা চূড়ান্ত রূপ ধারণ করে যখন এক বয়স্ক লোকের মৃত্যুর পর সবাই ওনার লাশ নিয়ে যখন চিতার দিকে যেতে থাকে, তখন সবাই দেখে ওই মৃত লোকটি চিতার দিক থেকেই এগিয়ে আসছে। এ দৃশ্য দেখে ভয়ে প্রাণপণে লাশ ফেলে সবাই দেয় ভৌ দৌড়। এতদিন তো সবাই যে যার মতো আলাদা থাকলেও ঘটনার ভয়াবহতায় গ্রামের প্রধান কারবারি সুকোমল চাকমার মাধ্যমে সবাই এক জায়গায় হয়ে সিদ্ধান্ত নেন যে আগে সেই লাশকে সৎকার করে তারপর অন্য কোনো সিদ্ধান্ত নেওয়া হোক। কিন্তু কি অবাক করা বিষয়, দেখা গেল সবার সাথে যেই সভায় বসে আছে সুকোমল চাকমা, একই সময়ে গ্রামের অপর দিক থেকে সবার দিকেই আর একটা সুকোমল চাকমা হেঁটে আসছে। গ্রামবাসী তো ভরকে যায় ভয়ে, কে আসল আর কে নকল তারা কেউই বুঝতে পারছিলেন না। দুজন একই রূপে এসে নিজেকে আসল বলে দাবি করছিলেন সকল গ্রামবাসীর সামনে আর কি। গ্রামের প্রধানেরই এই অবস্থা, অন্যদের কি অবস্থা হবে? আর গ্রামের প্রধান নিজেই একজন তান্ত্রিক কবিরাজ, তাই এই অবস্থা হয়ে গেছে। গ্রামের প্রধানের এই অবস্থায় ভয়ে জড়সড় হয়ে গ্রামবাসী কোনো উপায় খুঁজে পায় না। এক পর্যায়ে দেখা গেল এতক্ষণ বসে থাকা সুকোমল চাকমার অবয়বটি আগন্তুক অন্য অবয়বটিকে তাড়িয়ে নিয়ে যায় অন্ধকারে, এবং দুজনেই দৌড়ে মিলিয়ে গেছে। গ্রামবাসী চূড়ান্তভাবে বুঝতে পারে এটা স্বাভাবিক কোনো বিষয় নয়। তারা পরদিন সকালে ওই মৃত লাশের সৎকার করে আশেপাশের গ্রামে যত তান্ত্রিক কবিরাজ বৈদ্য ছিলেন সবাইকে ডেকে এই সমস্যাগুলো বলেন। তারা সবাই আসেন তো ঠিকই, কিন্তু কোনো কুল কিনারা করতে পারছিলেন না। সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে শুরু হয় ভয়ঙ্কর আবার বহুরূপী ঘটনার। কখনো এর রূপ ধরে আসে, কখনো ওর রূপ ধরে আসে। কে আসল যে কে নকল এটা বোঝা দুষ্কর হয়ে যায়। ভয়ের মাত্রা এতই বেড়ে গিয়েছিল যে সমাধান করতে আসা তান্ত্রিকদের কয়েকজনের মধ্যেও এই ধরনের সমস্যা দেখা দেয়। একই তান্ত্রিক আবার আর এক দিক থেকে এসে সেখানে ঝামেলা পাকিয়ে দেয়। এখন তান্ত্রিকরাই যারা সমস্যার সমাধান করতে এসে তারা নিজেরাই সমস্যায় পড়ে গেছে। এদিকে প্রধান কারবারি সুকোমল চাকমা সেই যে অন্ধকারে দৌড় দিয়েছেন তাকে আর কেউ খুঁজে পায়নি। অনেক খোঁজাখুঁজি করার পর তারা হাল ছেড়ে দেন। ধীরে ধীরে গ্রামে শুরু হয় মৃত্যুর মিছিল। প্রায় নিয়মিত বিরতিতে বিভিন্ন বয়সী মানুষ মারা যেতে থাকেন, এবং যারা মারা যাচ্ছিলেন তাদের প্রায় সবারই কোনো না কোনো সময় বহুরূপী অবয়বে দেখা গিয়েছিল। মানে যাদের বহুরূপী অবয়বে দেখা যায়নি তারা মরছিলেন না, কিন্তু যাদেরকে বহুরূপী অবয়বে দেখা যাচ্ছিল এদের মধ্যে থেকে সবাই যে মারা যাচ্ছিলেন তা না, কিন্তু এদের মধ্যে থেকে মারা যাচ্ছিলেন। একটা সময় গণকবরে লাশ দাফন করতে বাধ্য হচ্ছিল গ্রামবাসী। লাশ সৎকার করার মতো আসলে ওরকম অবস্থা হচ্ছিল না। গ্রামের এই ভয়াবহতায় প্রধান কারবারি সুকোমল চাকমার পরিবার সুকেশ চাকমা সহ গোপনেই গ্রাম ছেড়ে অন্য গ্রামে অনেক পরিবার পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। সেই অনুযায়ী অচেনা পাহাড়ি গহীন অরণ্য ভেদ করে তারা পায়ে হেঁটে যাচ্ছিলেন, বিশেষ করে সুকোমল চাকমার পরিবার। একসময় একটা জায়গায় এসে তারা দাঁড়িয়ে যান। তাদের মনে হলো এই জায়গাটা পাহাড়ি জঙ্গলের মধ্যে বেশ আলাদা আর বেশ মনোরম। বিভিন্ন ছোটখাটো পশু পাখির বেশ বিচরণ সেখানে আছে। পরন্ত বিকেলের সময় ছিল, তারা তো রওনা দিয়েছেন রাতের বেলা, আর সকাল হয়ে গিয়েছিল, আবার বিশ্রাম নিয়েছেন, আবার রওনা দিচ্ছেন। উদ্দেশ্য ছিল অন্য আর একটা গ্রামে যাবেন দূরে, সেই জায়গাটা তারা চিনতেন যদিও বা। তো ওই বিকেলবেলা যখন ওই জায়গাতে এসেছেন তখন ওনারা খেয়াল করেন যে ওই জায়গা থেকে কিছুটা উঁচুতে একটা গুহার সামনে দাঁড়িয়ে আছেন একজন বৌদ্ধ সন্ন্যাসী। কাছে গিয়ে খেয়াল করতেই দেখলেন যে আরে এটা তো সুকেশের সেই বন্ধু বিকাশ চাকমা, বা তার নাম হয় প্রজ্ঞাদীপ ভিক্ষু। তো সুকেশ আর তার পরিবারের লোকজনকে দেখে এই বিকাশ চাকমা নেমে আসেন, বা প্রজ্ঞাদীপ ভিক্ষু নেমে আসেন গুহা থেকে। তো সুকেশ দেখলো যে বিকাশের চেহারাটা আগের থেকে অনেক সুন্দর, এক উজ্জ্বল চেহারা ধারণ করেছে।
শান্ত স্থির। তো সুকেশের সামনে এসে মৃদু হেসে বিকাশ জিজ্ঞেস করলেন, কেমন আছো সুকেশ? এখনো কি আমাকে বিরক্ত করবা নাকি? অরণ্যচারী ভিক্ষুকে দেখে কথা বলার আগেই মাটিতে বসে তাদের ধর্ম অনুযায়ী নতুন হয়ে প্রণাম করে সুকেশ। সুকেশের প্রণাম করা দেখে তার পরিবারের অন্য সদস্যরাও সেই বৌদ্ধ ভিক্ষুকে নতজানু হয়ে প্রণাম করেন। সুকেশ কিছু বলার আগেই কান্নাকাটি শুরু করে দেন। আর গ্রামের এমন ভয়ানক পরিস্থিতি সবকিছু খুলে বলেন সেই প্রজ্ঞাতি ভিক্ষু এবং বিকাশকে, সুকেশের সাথে পরিবারের অন্য সদস্য যারা এসেছিলেন। সেই ভিক্ষু সবকিছু শুনে বিন্দুমাত্র বিচলিত না হয়ে শুধু এতটুকুই বলেন যে আজকের রাতে তোমরা এখানে বিশ্রাম করো, কালকে সকালবেলা আমি নিজেই তোমাদেরকে সাথে নিয়ে ওই গ্রামে ফিরে যাব। আমি তোমাদেরকে আশীর্বাদ করছি, কেউ তোমাদের কিছু করতে পারবে না, আমি নিজেই গ্রামে আসব। ভিক্ষুর কথা মতো তারা পরদিন সকালবেলা পুনরায় গ্রামে ফেরত আসেন। আসার পর তারা অবাক হলেন এই দেখে যে ওই বৌদ্ধ ভিক্ষু বা বিকাশ তাদের আগেই গ্রামে উপস্থিত। মানে তাদেরকে ওখান থেকে বিদায় দিয়েছিলেন, বলেছিলেন যে আমি আসছি, তোমরা যাও, কিন্তু তারা আসার আগেই বিকাশ সেখানে এসে উপস্থিত। তো এই বৌদ্ধ ভিক্ষু সুকেশকে বলেন যে তুমি আমার সাথে আসো, আমি গ্রামটা একটু ঘুরে দেখতে চাই, বেশ কিছুদিন ছিলাম না তো গ্রামে। তো সুকেশ তাই করলো। বিধ্বস্ত গ্রামের অন্য মানুষজন বৌদ্ধ ভিক্ষুরূপী বিকাশকে দেখে বেশ অবাক হলেন। বিকাশ সর্বপ্রথম গেলেন তার নিজ বাড়িতে, সুকেশ ছিল তার সাথে। তারা গিয়ে দেখেন বিকাশের মা বাবা দুজনেই তো আসলে সন্তানকে তো বিদায় দিয়েছিলেন, আর তারা বেশ বয়স্কও ছিলেন। তো পরিবারের অন্য সদস্যরা তাদেরকে ছেড়ে চলে গেছে, মানে পরিবার আরো যারা সদস্যরা ছিল এই বছরখানেকের মধ্যে বিভিন্ন কাজে তারা অন্যদিকে চলে গেছে। বিশেষ করে এই সমস্যার পরে পরিবারের অন্য সদস্যরা তো তাদের কথা মনেই রাখেনি, যে যার মতো প্রাণ বাঁচাতে পালিয়েছে তাদেরকে এখানে রেখেই। তো এই বছরখানেক পরে বিকাশকে দেখে তার মা বাবা তো ডুকরে কেঁদে ওঠেন আর ছেলেকে বুকে ধরিয়ে নেন। তো বুকে জড়িয়ে ধরে এই যে কান্নাকাটি করছেন, কিন্তু মায়া তো ত্যাগ করতে হবে, তাই না? তো যাই হোক, বিকাশ সেখানে কিছুক্ষণ অবস্থান করে বিকাশ তার মা বাবাকে বলেন যে আমি এখন যাই, আমার অনেক কাজ আছে, কাজ সেরে আবার আমি তোমাদের সাথে দেখা করব। আবার তারা দুজনেই, মানে বিকাশ এবং সুকেশ দুজনেই গ্রামের পথে হাঁটছিলেন। সন্ধ্যা ঘনিয়ে আসার আগেই মাঝ পথে হঠাৎ অপর দিক থেকে আসা একজন মহিলা, ওই মহিলা হেঁটে আসছে। তো এই যে বিকাশ যে বৌদ্ধ ভিক্ষু হয়েছে, খপ করে ওই মহিলার হাত চেপে ধরেছেন। মেয়েটি বারবার হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে কোনোভাবেই বিকাশের হাত থেকে মেয়েটি তার হাত ছাড়িয়ে নিতে পারছে না। একজন বৌদ্ধ সন্ন্যাসী সে একজন মেয়ের হাত চেপে ধরবে, এই বিষয়টা কিন্তু একদমই বেমানান, এটা তাদের সাথে যায় না। একজন বৌদ্ধ সন্ন্যাসী হয়েও একটা মেয়ের হাত ধরেছে, এটা দেখে সুকেশ তো বেশ অবাক হলেন। আর ওই বৌদ্ধ ভিক্ষু বিকাশ সেই নারীকে বলে ওঠেন, না না না, তুমি আর কোথাও যেতে পারবে না, আমি তোমাকে আর কোথাও যেতে দেব না। এদিকে সেই মহিলাটি চিৎকার দিয়ে হাত ছেড়ে দিতে বলছে, আমাকে হাত ছাড়েন, আমার হাত ছেড়ে দেন, আমি চলে যাব। বৌদ্ধ ভিক্ষু বললেন, তুমি যদি পারো নিজে চেষ্টা করে ছাড়িয়ে নাও। ওই মেয়েটি অনেক চেষ্টার পরেও ব্যর্থ হয়ে মাটিতে বসে পড়ে। সূর্য পুরোপুরি ডুবে অন্ধকার নামার সাথে সাথেই সুকেশ আর সেই বৌদ্ধ ভিক্ষুর সামনেই সেই মহিলা অবয়বটি একের পর এক বিভিন্ন মানুষের রূপ ধারণ করতে থাকে। একে একে প্রায় 14 থেকে 15 জনের রূপ ধারণ করে বিকট এক চিৎকার দিয়ে একটা কালো বিড়ালের রূপ ধারণ করে। আর কিছুক্ষণের মধ্যেই ওই অবয়বটি চোখের সামনে থেকে মিলিয়ে যায়। তখন এই বৌদ্ধ ভিক্ষু বিকাশ সে বলে, আমি তোমাকে মুক্তি দিলাম, যাও স্বাধীনভাবে চলাফেরা করো। এই বলে তিনি সুকেশকে নিয়ে হাঁটতে থাকেন। চোখের সামনে এতগুলো ভয়ানক ঘটনা ঘটায় পুরোপুরি বাকরুদ্ধ হয়ে যায় সুকেশ। সে মন্ত্রমুগ্ধের মতো বিকাশের সাথে হেঁটে চলছে। কিছুক্ষণ পর তারা উপস্থিত হয় একটা বড় তেঁতুল গাছের নিচে। সুকেশের চোখের সামনে সেই তেঁতুল গাছের ভেতর থেকে একটা খালি গায়ের নগ্ন শরীর ছোট একটা বাচ্চা, ওই তেঁতুল গাছে একটা কোটর ছিল, ওই কোটরের ভিতরে হাত ঢুকিয়ে ওই বাচ্চাকে টেনে বের করে নিয়ে আসছে। বড় একটা কোটর ছিল আর কি। তো এবার সেই বাচ্চাটা অদ্ভুতভাবে ধস্তাধস্তি করতে থাকে, করুণ সুরে কান্না জুড়ে দেয় যে আমাকে ছেড়ে দেন, আমি চলে যাব। কিছুক্ষণ পর দেখা গেল যে ওই বাচ্চাটিও 5 থেকে 6 জন মানুষের রূপ ধারণ করেছে।
একবার এর রূপ ধারণ করে, একবার ওর রূপ ধারণ করে, এভাবে ছটফট করতে থাকে। কিছুক্ষণ পরে এই বাচ্চাটি একটা ছাগলের রূপ ধারণ করে এবং চোখের সামনে মিলিয়ে যায়। বৌদ্ধ ভিক্ষু আবারও তাকে একই কথা বলে যে আমি তোমাকে মুক্তি দিলাম, যাও স্বাধীনভাবে থাকো, কারো গোলামি করতে হবে না। আবার তারা হাঁটা শুরু করেন। এবার তারা এসে উপস্থিত হন একটা পরিত্যক্ত বাড়ির সামনে, যেখানে এক দম্পতি কিছুদিন আগে মারা গেছেন। আর এই মারা যাওয়ার আগে তাদেরকেও কিন্তু ওই বহুরূপী অবয়বে দেখা গিয়েছিল। সেই বাড়ির উঠানে এসে বৌদ্ধ ভিক্ষু ডাক দেন যে বাড়িতে কে আছেন, বের হয়ে আসেন। তো এভাবে বেশ কয়েকবার ডাক দেন তিনি। সুকেশ বুঝতে পারল না একটা পরিত্যক্ত বাড়িতে কেনই বা এই ভিক্ষুটি মানে মানুষদেরকে ডেকে চলছেন। সুকেশ জানতো যে ওই বাড়িতে কেউ থাকে না, আর তিনি ওই বৌদ্ধ ভিক্ষু মানে বিকাশকে বলেছিলেন যে এই বাড়িতে কেউ থাকে না। তারপরও এই বিকাশ বা ভান্তে কেন এই বাড়িতে বারবার ডেকেই চলছে। বেশ অনেকক্ষণ ডাকাডাকি করার পর হঠাৎ করে সবাইকে অবাক করে দিয়ে, বিশেষ করে সুকেশ বেশি অবাক হয়। সুকেশ সাথে কেউ ছিল না, শুধু বিকাশ ছিল, সুকেশ ছিল। তো বিকাশ ভান্তে উনি তো জানতেন যে কি হবে, সুকেশ তো জানতো না। তো সুকেশকে অবাক করে দিয়ে সাদা ধুতি পরা বেশ মোটা সোটা অচেনা এক লোক বেরিয়ে আসে। ওখানে তো গ্রামের প্রত্যেকেই প্রত্যেককে চেনে, কিন্তু এই লোক এখানে কোত্থেকে এলো? ওই মহিলাকেও সুকেশ চেনে না, ওই তেঁতুল গাছের কোটর থেকে এই নগ্ন শরীরে বের হয়ে আসা বাচ্চাটাকেও সুকেশ চেনে না, আর এই লোকটাকে তো চেনেই না। এবং এই লোকটা বেরিয়ে আসে এবং বেশ কর্কশ গলায় খুব রাগী কণ্ঠে জিজ্ঞেস করে, এই হয়েছেটা কি, কাকে চাই, এইভাবে চিৎকার চেঁচামেচি করছো কেন তোমরা? ওই বৌদ্ধ ভিক্ষু বলে ওঠেন, আপনাকেই চাই, আমি আপনাকে এখান থেকে মুক্তি দিতে এসেছি। এই কথা শোনার সাথে সাথে ওই মোটা লোকটির চেহারা পরিবর্তন হয়ে যায়, মানে তার চেহারার ভিতরে একটা ভয়ের ছাপ চলে আসে। ওই মোটা লোকটা দৌড় দিয়ে কিছুটা এগোতে থাকেন, কিন্তু এই বিকাশ চাকমা সে গিয়ে খপ করে ওই লোকের সামনে দাঁড়িয়ে তার হাত চেপে ধরেন। ওই লোকটা অন্যদিকে পালাতে যাবে হাতটা ছুটিয়ে, অন্য দুইজন কিন্তু হাতটা ছোটাতে পারেনি, কিন্তু এই লোকটা হাতটা ছোটাতে সক্ষম হয়েছিল। হাতটা ছুটি দিয়ে অন্যদিকে দৌড়াতে যাবে, তখন আবারও বিকাশ চাকমা ওই লোকের সামনে গিয়ে দাঁড়িয়ে যান, এবার হাত চেপে ধরেন। কিন্তু এই যে মোটা তাজা শক্তিশালী একটা মানুষ, তার থেকে অনেক হালকা ধরনের একজন বৌদ্ধ ভিক্ষুর হাতের বন্ধনী থেকে নিজেকে ছাড়িয়ে নিতে পারছিল না। এবার এটা একটা অদ্ভুত ব্যাপার ছিল। অনেক ধস্তাধস্তির এক পর্যায়ে সেই কালো মানুষটা তার রূপের পরিবর্তন শুরু করে, একে একে 12 থেকে 13 জন মানুষের রূপ ধারণ করে। শেষ দিকে এসে একটা বন্য শূকরের রূপ ধারণ করে। কিছুক্ষণের মধ্যে সেটাও চোখের সামনে থেকে মিলিয়ে যায়। তখন ওই বৌদ্ধ ভিক্ষু এই বিকাশ চাকমা একইভাবে একই কথা বললেন যে আমি তোমাকে মুক্তি দিলাম, যাও স্বাধীনভাবে থাকো, কারো তাবেদারি করতে হবে না। এবার আবার হাঁটা শুরু করেন তারা। প্রায় শেষ রাতের দিকে তারা এসে উপস্থিত হন সেই গণকবরের কাছে, যেখানে গ্রামের মানুষদের গণকবর দেওয়া হয়েছিল। সুকেশ দেখলো বৌদ্ধ ভিক্ষুটি সেই গণকবরকে উদ্দেশ্য করে বলছে, সুকমল বাবু, আমি আপনার অবয়বকে মুক্তি দিতে এসেছি। সুকমল বাবুর অবয়ব, আপনি বেরিয়ে আসুন। বৌদ্ধ ভিক্ষুর মুখে নিজের বাবার নাম শুনে সুকেশ অবাক হয়ে যায়, কারণ তার বাবাকে তো আসলে তারা পাই নাই। ওই যে অন্ধকারে দৌড়ে চলে গেল তার বাবার মতো, ওই সুকমল বাবুর অবয়বের মতো আরেকটা অবয়বের পিছনে, তারপর তাকে পাওয়া যায়নি। কিন্তু এখানে এসে বিকাশ চাকমা কেন এসব কথা বলছে সুকেশ বুঝতে পারছে না। তো সেও বৌদ্ধ ভিক্ষুকে জানে যে তার বাবাকে তো এখানে দাফন করা হয়নি, তার বাবা তো মারা যান নাই, আর মারা গেছেন কিনা সেটা তারা জানেনও না। কিন্তু বিকাশ চাকমা মানে বৌদ্ধ ভিক্ষু সুকেশের কথায় কান্না দিয়ে পরপর 3 বার ডাকেন, কিন্তু কোনো সারা শব্দ নেই। মাটির নিচ থেকে কিছু বের হয়ে আসবে, বিষয়টা অবাক করা ব্যাপার না, ভয়ানক ব্যাপার হতো বটে। এবার কিছুক্ষণ পর এই বৌদ্ধ ভিক্ষু বিকাশ চাকমা চোখ বন্ধ করে রইলেন। দেখা গেল প্রচন্ড বেগে ঝড়ের গতিতে একটা প্রাণী জঙ্গলের ভেতর থেকে বের হয়ে আসছে এবং বের হয়ে এসে মাটি খুঁড়তে শুরু করে দেয়। বেশ কিছুক্ষণ পর ওই গণকবরের ভেতর থেকে একটা কাপড়ের টুকরো ওই অবয়বটি, মানে ওই যে একটা প্রাণী যেটা এসেছিল, বের করে নিয়ে আসে এবং সেই কাপড়ের সাথে ধীরে ধীরে ওই কবরের ভেতর থেকে উঠে আসে
এই সুকেশের বাবা গ্রামের প্রধান কারবারি সুকোমল চাকমা। আর দেখা যাচ্ছিল এই মাটির নিচ থেকে কোনোভাবেই সুকোমল চাকমার অভাবটা উঠে আসতে চাইছিল না, কিন্তু সেই অদ্ভুত প্রাণীটা নাছোড়বান্দা, সে কিছুতেই সুকোমল চাকমার অবয়বটাকেও ছাড়ছিল না। অনেক ধস্তাধস্তির পর বৌদ্ধ ভিক্ষু এগিয়ে এসে সুকোমল চাকমার অবয়বের হাত চেপে ধরে। এই যে মাটির নিচে আছে তার দেহ কিন্তু পচে যায় নাই, আর হাত চেপে ধরার পর ওই প্রাণীটা আবার ঝড়ের গতিতে ওই জঙ্গলের দিকে মিলিয়ে যায়। এবারও কিন্তু এই যে সুকোমল চাকমার অবয়বটি হাত ছাড়িয়ে নেওয়ার জন্য ধস্তাধস্তি শুরু করে বৌদ্ধ ভিক্ষুর সাথে, কিন্তু পরিণতি সেই আগের মতোই। বৌদ্ধ ভিক্ষু মৃদু স্বরে সেই অবয়বকে জিজ্ঞেস করে যে কেন কেন এসব করলা? তখন সুকোমল চাকমার অবয়বটি বলে ওঠে, কেন করব না, আমাকে করতেই হতো, আমাকে করতে বাধ্য করা হয়েছে। তো যাই হোক, বেশ কিছু কথা সেখানে হয় এবং এটা বলে আমি এই পুরো পরিবার এবং এই পুরো গ্রামকে ধ্বংস করে তবেই ছাড়ব, আমাকে কেউ রুখতে পারবে না। এই বলে সে প্রচন্ড এক ঝাঁকুনিতে নিজের হাত ছাড়িয়ে নেয়। এই দৃশ্য দেখে সুকেশ ভয়ে মাটিতে বসে পড়ে। বৌদ্ধ ভিক্ষু বিন্দুমাত্র বিচলিত না হয়ে বলতে থাকেন যে প্রতিশোধ কখনোই মুক্তির পথ নয়, তুমি শান্ত হও, আমি তোমাকে মুক্তি দেব অন্যের গোলামি থেকে। অন্যের গোলামি করে মানুষকে ক্ষতি করা এটা ভালো কাজ নয়। বৌদ্ধ ভিক্ষুর কথা শেষ হওয়ার আগেই সুকোমল চাকমার অবয়বটি তাকে ধাক্কা দিয়ে এগিয়ে যায়, কিন্তু দেখা গেল বৌদ্ধ ভিক্ষুর শরীর পাহাড়ের মতো দৃঢ় হয়ে দাঁড়িয়ে আছে, ধাক্কায় কোনো রকম কোনো কাজ হয়নি। অবয়বটি বারবার সজোরে ধাক্কা দিতে চাইলেও বৌদ্ধ ভিক্ষুর শরীর চুল পরিমাণে নড়াতে পারেনি। এক পর্যায়ে সেই বৌদ্ধ ভিক্ষু নিজের ডান হাত দিয়ে ওই অবয়বটিকে ধাক্কা দিতেই এই সুকোমল চাকমা সেই অবয়বটি অনেক দূরে ছিটকে পড়ে। এসব অতি প্রাকৃত বিষয় দেখে ভয়ে পাথরের মতো জমে যায় সুকেশ। নিজের বাবার এমন অদ্ভুত আচরণ, বিশেষ করে নিজের বাবার এই অবয়বটা এরকম অদ্ভুত আচরণ করছে, এটা বিশ্বাসই করতে পারছিল না। ধাক্কা খেয়ে দূরে ছিটকে পড়া অবয়বটি দৌড়ে পালাতে যাবে, তখন আবার এই বিকাশ চাকমা মানে বৌদ্ধ ভিক্ষু হাত চেপে ধরে। এইবার সর্বশক্তি দিয়ে চেষ্টা করেও নিজের হাত সে ছাড়াতে পারে না। একটা সময় সুকোমল চাকমার অবয়ব বৌদ্ধ ভিক্ষুর পায়ে লুটিয়ে পড়ে এবং তার কাজের জন্য ক্ষমা চায়। কিছুটা দূরে থাকা সুকেশ দেখতে পায় যে তার বাবার যে অবয়বটা, এই অবয়বটা কেবল 3টা রূপ ধারণ করতে পেরেছে। একটা হলো সুকেশের নিজের বাবার মানে সুকোমল চাকমার অবয়বটা, পরেরটা সুকেশের বন্ধু মঙ্গলের, আর হচ্ছে ওই যে তান্ত্রিক যাকে সুকেশের বিয়ের দিন সবাই ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল তার অবয়ব। এই 3টি বহুরূপী অবয়ব ধারণ করে সুকোমল চাকমার অবয়বটি হঠাৎ করে তার নিজের শরীরে আগুন লেগে যায় এবং পুরো ছাই হয়ে যায়। এরপর বৌদ্ধ ভিক্ষুটিও তাকে বলে যে তোমাকে আসলে আমি মুক্তি দিতে পারলাম না, তোমার সাথে সাথেই শেষ হয়ে গেল, এটাই তোমার মুক্তি, গ্রামবাসীরও মুক্তি। সকালের আলো ফুটলে সুকেশকে নিয়ে বৌদ্ধ ভিক্ষু আবারও রওনা দেন। এবার তারা উপস্থিত হন ঘিয়াভা নামক গ্রামে, যেখানে সেই তান্ত্রিকের বাসস্থান ছিল। ওই যে সুকেশের যেই স্ত্রী, তার স্ত্রীর সাথে আর একটা ছেলের সম্পর্ক আছে বলে একজন তান্ত্রিক এসেছিলেন, তিনি বলেছিলেন, পরে মঙ্গল তাকে আঘাত করে বের করে দিয়েছিলেন। ওখানে গিয়ে দেখা যায় যে ওই তান্ত্রিক মৃত্যু শয্যায় শায়িত। বৌদ্ধ ভিক্ষু এবং ওই এলাকার লোকজন সবাই ওই জায়গায় সমবেত হন। তো ওইখানে মূলত এই ঘটনার মূল বিষয়টা জানা যায়। ঘটনা এখন পর্যন্ত শুনে মনে হতেই পারে এই সব কিছুর পিছনে ওই তান্ত্রিকটাই দায়ী, কিন্তু এরপর ওই তান্ত্রিক বৌদ্ধ ভিক্ষুকে বলেন যে আমার নাম সমীর চাকমা, আর সুকোমল চাকমা আর আমি একই তান্ত্রিক গুরুর শিষ্য ছিলাম, কিন্তু সুকোমল গুরুর কথার অবাধ্য হয়ে বিভিন্ন ক্ষতিকর কালো জাদু করত, অথচ এ সব কিছু দুর্নাম হতো এই সমীর চাকমার। প্রিয় লিসেনার্স, আপনারা বুঝুন যে তারা একই গুরুর শিষ্য ছিল, কিন্তু সুকোমল চাকমা বিভিন্ন কালো জাদু করত, কিন্তু দোষটা হতো গিয়ে সমীর চাকমার। মানুষজন মনে করতো সমীর চাকমা এই কাজটা করেছে, এই জন্য এলাকায় তার খুব বদনাম হয়ে যায়, কিন্তু মূলত উনি এই কাজগুলো করতেন না। আর সুকেশের বিয়ের দিন যেই
সমস্যা যেটা হয় সেটা হলো যে ওই যে সুকেশের হবু স্ত্রী তার ব্যবহার্য কিছু কাপড় এটা সুকোমল চাকমা খুব কৌশলে এটা নেন এবং ওনার যে একটা ভয়ঙ্কর তন্ত্রমন্ত্র সাধনা ছিল উনি এটা করার জন্য ওনার যে একটা নির্দিষ্ট রুম ছিল ওই রুমে উনি চলে যান। আর এই যে ব্যাপারটা উনি ওনার মতো করে করছিলেন এবং ভয়ঙ্কর কিছু পিশাচদেরকে উনি নিয়ন্ত্রণ করতেন। আর এই যেই ছেলেটা বিশেষ করে সুকেশ চাকমার সাথে তার যে বিয়ে হলো, এখন এই যে বিয়েটা যেন না হয় এই জন্য কিন্তু সমীর চাকমা উনি চেষ্টা করেছিলেন, কারণ এটা সত্য যে তার ছেলে ওই মেয়েকে ভালোবাসত। আর উনি চিন্তা করেছিলেন নিজের ছেলের ভালোবাসার কথা ভেবে এবং নিজেদের বিদ্যার দুর্নাম হবে, সেই সাথে ভয়ঙ্কর পরিণতিরও আগমন হবে, এটা জেনেই সমীর চাকমাই বিয়ে ভাঙতে চেয়েছিলেন। কিন্তু এই বিষয়টি যখন সুকোমল চাকমা বুঝতে পারেন তখন উনি বিষয়টা আরো কঠিনভাবে নেন যে সমীর চাকমা সে এখানে এসেছে আমার বাড়িতে, আমি বিয়ে ঠিক করেছি আমার ছেলের সাথে, সে বিয়ে ভাঙতে এসেছে, তার ছেলের সাথে ওই মেয়ের বিয়ে হবে, এটা নিজের আত্মসম্মানের জন্য লাগে। এবং এই কারণে উনি মূলত খুব কৌশলে ভয়ানক এক কালো জাদুর আশ্রয় নেন, যে কালো জাদু করার জন্য একটা কুমারী মেয়ের কাপড়ের প্রয়োজন ছিল এবং এভাবেই উনি ভয়ানক এক কালো জাদু করেছিলেন। এবং এই কালো জাদু করে উনি এমন এক শক্তিকে নিয়ে এসেছিলেন, এই শক্তিটা ওনার নিজের নিয়ন্ত্রণেই ছিল না। মানে এটা উনি যে উদ্দেশ্যে করেছিলেন যে ওই সমীর চাকমাকে শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু হয় তার উল্টোটা। মানে এই পিশাচগুলো তার নিজ গ্রামে এসে উৎপাত শুরু করে দেয়। এই সমস্যা যখন শুরু হয় তখন এই সমীর চাকমা বাধ্য হয়ে আবার নিজেই কালো জাদুর মাধ্যম দিয়ে পিশাচকে ডেকে নিয়ে আসেন এবং বলেন যে এই বিষয়টা থামাতে হবে, যে কোনো মূল্যে সুকোমল চাকমাকে থামাতেই হবে তোমাকে। তখন ওই পিশাচটি সুকোমল চাকমার রূপ ধরে ওই সভায় আসেন। তখন সুকোমল চাকমা ক্ষিপ্ত হয়ে যায় যে বেটা আমার ডাকা পিশাচ, সে মনে করছে তার ডাকা পিশাচ, কিন্তু এটাতে সমীর চাকমা পাঠিয়েছে উনি বুঝতে পারেন নাই। চিন্তা করছেন আমার ডাকা পিশাচ আমারই রূপ ধরে এখানে এসে বিরক্ত করছে, এতদিন অন্য মানুষদের সাথে করছে ঠিক আছে বুঝতে পারি নাই, কিন্তু এ আমাকে বিরক্ত করছে, এই জন্য উনি ধাওয়া দিয়ে নিয়ে যান ওইদিকে। কিন্তু ধাওয়া দিয়ে নিয়ে যাওয়ার পর ওই পিশাচটি ওনার উপর চড়াও হয়ে যায় এবং সুকোমল চাকমাকে হত্যা করে। এবং হত্যা করার পর যেই জায়গাটাতে মাটিতে পুঁতে রেখেছিলেন ওই জায়গাটাতেই পরবর্তীতে গ্রামবাসীরা গণকবর দিয়ে রেখেছিলেন। এবং এই যেই সমস্যাটা সৃষ্টি হয়েছিল, সুকোমল চাকমা এই সমস্যাটা শুরু করেছিল সমীর চাকমাকে প্রতিহত করার জন্য, এটা পরবর্তীতে নিজ পরিবারে চলে আসে, বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়, পুরো গ্রামে শুরু হয়ে যায়, এটা ওনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এটা সমীর চাকমা সমস্যার সমাধান করার চেষ্টা করলেও উনি পারছিলেন না এবং বারবার চেষ্টা করছিলেন, উনি অসুস্থ হয়ে পড়ছিলেন এবং এই কারণে উনি এখন মৃত্যু শয্যায় শায়িত। প্রিয় লিসেনার্স, ঘটনার এইখানে এসে আমরা বুঝতে পারলাম যে এই পিশাচগুলোকে মূলত ডেকে নিয়ে এসেছিলেন সুকোমল চাকমা, কিন্তু ওনার উদ্দেশ্য ছিল খারাপ আর উনি এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেন নাই। এই পিশাচগুলো ওনার নিজ গ্রামের উপরই চড়াও হয়েছিল আর এগুলো বন্ধ করার জন্যই সমীর চাকমা কাজ করছিলেন। কারণ হলো এই সুকোমল চাকমার কারণে এই সমীর চাকমার খুব বদনাম হতো। আর এই বৌদ্ধ ভিক্ষু উনি ওনার এই বিদ্যা প্রয়োগ করে যদি এই পিশাচগুলোকে মুক্তি না দিতেন তবে এই ঘটনা শেষ হতো না। কারণ এই সমীর চাকমা একদম মৃত্যু শয্যায় চলে গিয়েছিলেন, ওনার বয়স্ক হয়ে গেছিলেন, তো এগুলো ধকল উনি সইতে পারছিলেন না। তো যাই হোক, সুকোমল যেসব প্রাণীর দেহে এই পিশাচগুলো চালান করেছিলেন বা কালো জাদু করেছিলেন, এইগুলো সম্পর্কে শুধু সুকোমল চাকমাই জানত এবং এই পদ্ধতিটা উনি কিভাবে প্রয়োগ করেছেন এটা উনি নিজেই জানতেন। কিন্তু সমস্যা যেটা হয় সেটা হলো সমীর চাকমার পিশাচ এসে যখন ওই সুকোমল চাকমাকে মেরে ফেলে তখন এই সমস্যার সমাধান আর হয় না। কারণ হলো সুকোমল চাকমা এগুলো বন্ধ করতে পারতেন আর এই কারণে আস্তে আস্তে পুরো গ্রামে এই সমস্যাটা ছড়িয়ে পড়ে। এদিকে সমীর চাকমাও এই বিষয়টি বন্ধ করার জন্য অনেক চেষ্টা করলেও উনি পারছিলেন না এবং উনি আস্তে আস্তে মৃত্যু পথযাত্রী হয়ে যান।
গ্রামবাসী এই সমস্ত কথা শুনে খুবই অবাক হয়ে যান যে কি ভাবলাম, কি হলো, কিসের থেকে কি হলো, কিছুই তো বুঝতে পারছি না। এই সুকোমল চাকমা সমীর চাকমাকে দমন করার জন্য পিশাচ ডেকে নিয়ে এসে কি উৎপাতটাই না বাঁধালো। তো এই সমীর চাকমা বৌদ্ধ ভিক্ষুর কাছেও ক্ষমা চান যে তিনিও তো কালো জাদু করেছেন, তিনি ভালোর জন্য করেছিলেন। গ্রামবাসীর সকলের কাছে উনি ক্ষমা চান যে উনি ওনার কাজটা সম্পন্ন করতে পারেন নাই, যেটা বৌদ্ধ ভিক্ষু এখানে এসে করেছেন। এর কয়েকদিন পরে সমীর চাকমা মারা যান। তো বৌদ্ধ ভিক্ষুর কথা মতো সেই গণকবর, তারপরে সমীর চাকমা সহ সমসাময়িক যত মৃত দেহগুলোকে ওখানে রাখা হয়েছিল, অধিকাংশ ক্ষেত্রেই বৌদ্ধ ধর্মের রিচুয়াল না মেনেই তাদেরকে কবর দেওয়া হয়েছিল, বাধ্য হয়েছিল আসলে মানুষ। তো এরপর যেটা হয়, সুকোমল চাকমার যে প্রার্থনার ঘর, যেখানে উনি বসে প্রার্থনার নামে কালো জাদু করতেন, এটা সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়, একদম ধ্বংস করে দেওয়া হয়। এরপর এই বিকাশ চাকমা মানে বৌদ্ধ ভিক্ষু, উনি ওনার মা বাবার সাথে পুনরায় দেখা করে আবার ওনার যেই সাধনার যে জায়গাটা ছিল ওইখানে উনি চলে যান। আর এইভাবেই একজন ধূতাঙ্গ সাধক বৌদ্ধ ভিক্ষুর কল্যাণে ওই কারবানি পাড়া সহ আশেপাশের এলাকাগুলো এই সমস্যা থেকে মুক্ত হয়েছিল। তো কথিত আছে এই বিকাশ চাকমা বা প্রজ্ঞাদীপ ভিক্ষু মা বাবার কাছে বিদায় নেওয়ার সময় বেশ কিছু জিনিস ওনাদেরকে দিয়ে এসেছিলেন, ওগুলা থেকেও ওনার মা বাবা উপকৃত হতেন। আর ওই ঘটনার পরে আরো নাকি দুবার উনি গ্রামে এসেছিলেন, ওনার বাবার মৃত্যুর আগে, ওনার মায়ের মৃত্যুর আগে। এভাবেই উনি দুবার আসার পর আর সেভাবে উনি এসেছিলেন বলে আর জানা যায় না। তো আমাদের জয় বড়ুয়া ভাই বলেছেন, ঘটনার সত্যতা কেউ যদি যাচাই করতে চান তাহলে চট্টগ্রামের কাপ্তাইয়ের চিতমরম বৌদ্ধ বিহারের পার্শ্ববর্তী গ্রাম কারবারি পাড়ায় গিয়ে সুকোমল কারবারি সম্পর্কে জানতে পারেন এবং প্রজ্ঞাদীপ ভিক্ষুর অবস্থান বা জীবদ্দশা সম্পর্কে আপনারা জানার চেষ্টা করতে পারেন। তবে এখন খুব বেশি জানা যায় না। উনি একজন ধূতাঙ্গব্রতী সাধক, তো তাই ওনার নির্দিষ্ট কোনো স্থান ছিল না। এখন উনি কোথায় আছেন কেউ সেভাবে বলতেও পারেন না। আর ধূতাঙ্গ সাধকগণ নিভৃতচারী এবং বিমুক্ত সন্ন্যাসী। প্রিয় লিসেনার্স, আসলে এই ঘটনা যখন আমি প্রথমে পড়ছিলাম আমার কাছে মনে হয়েছিল যে এই যিনি তান্ত্রিক চলে গেলেন উনি এই কাজটি করেছিলেন, কারণ উনি তো সবাইকে দেখে নেবেন, হত্যা করবেন, এই হুমকি দিয়ে গিয়েছিলেন এবং প্রথমে এটাই মনে হওয়াটা স্বাভাবিক ছিল। কিন্তু এই সমীর চাকমাকে প্রতিহত করার জন্য খুব গোপনে সুকোমল চাকমা যে কাজটি করেছিলেন, এটা ভয়ঙ্কর অভিশাপ হিসাবে তার উপরেই ফেরত আসে এবং ওই নিজ গ্রামের উপর ফেরত আসে। এটা আসলে হওয়ার কথা ছিল না, কিন্তু এটাই হয়ে গিয়েছিল। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। সাধনা এমন একটা জিনিস, যে কোনো মানুষ যদি সাধনা করে, তিনি হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সাধনার নিয়ম মেনে যদি তিনি সাধনা করেন, একটা লেভেল পর্যন্ত কিন্তু সবাই যেতে পারেন। এই জন্য সাধনা মানুষকে সিদ্ধ করে। আমাদের মুসলিম ধর্মে কিন্তু সাধনা রয়েছে, তবে সেটার পদ্ধতি আলাদা। তবে এটা সত্য, যারাই সাধনা করবেন তারাই সিদ্ধ পুরুষ হবেন। প্রিয় লিসেনার্স, আশা করছি আমাদের এবারের ফ্রাইডে স্পেশাল এপিসোড আপনাদের ভালো লেগেছে। আমরা দুটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করেছি। জাপানের একটি ঘটনা, যেটি শামিমা আফরোজ আপু আমাদেরকে অনেক আগে পাঠিয়েছিলেন, আর আপনাদের সকলের প্রিয় জয় বড়ুয়ার ঘটনা। পাহাড়ি এলাকা, জনবিচ্ছিন্ন, সেখানকার ঘটনা আমরা পাই না, মাঝে মাঝে যা পাই জয় বড়ুয়া ভাইয়ের মাধ্যম দিয়ে পাই। আশা করছি তিনি আরও পাহাড়ি এলাকার ঘটনা আমাদেরকে দেবেন, সেখানকার জনজীবন সম্পর্কে জানাবেন। সেখানে ঘটে যাওয়া এই ধরনের ঘটনা যদি আমরা না পাই, কোনোদিন আমাদের এই সভ্য সমাজের মানুষরা, আমরা যারা নিজেদেরকে সভ্য বলে আসলে দাবি করি, কথিত সভ্য, আমরা কোনোদিন এগুলো জানতে পারবো না। আমরা সভ্য হয়েও তো খাবারে ভেজাল মিশাই। 100 টাকার তরমুজ 800 টাকায় বিক্রি করি। পিস দরে তরমুজ কিনে এনে আমরা কেজি দরে বিক্রি করি, যেটা ফেরাউন করতো। এটাই হচ্ছে আমরা, আমাদের যে সভ্য মানুষ, আমরা যে নিজেদেরকে সভ্য বলে দাবি করি, এই সভ্য সমাজের নমুনা। আমরাই প্রতিনিয়ত হানাহানি, মারামারিতে লিপ্ত আছি। অথচ যারা একদম নিভৃতচারী, যারা এই জনমানব থেকে অনেকটা দূরে থাকতে পছন্দ করেন, ওনারা কিন্তু দেখা যায় যে প্রকৃত সভ্যতা বলতে যেটা বোঝায়, ওনাদের মধ্যে সেই বিষয়গুলো আমরা দেখতে পাই, সে যে ধর্মেরই হোক না কেন। যারা নিভৃতচারী, ওরা সাধনার মাধ্যম দিয়ে নিজেদেরকে সভ্য করে গড়ে তুলেছেন, আর আমরা শিক্ষিত হয়ে ক্রমাগত অসভ্য হচ্ছি। একজন রিক্সা চালক প্রতিদিন বড়জোর 500 টাকা উপার্জন করেন, অথচ একজন
চাকুরিজীবী তিনি অসৎ উপায়ে কলমের খোঁচায় প্রতিদিন 5 কোটি টাকা উপার্জন করতে পারেন। অথচ আমরা এই ধরনের যারা ক্ষমতাশালী লোক, এই ধরনের ক্ষমতাশালী লোকই প্রতিনিয়ত হতে চাই। প্রিয় লিসেনার্স, আমরা চিন্তা করি আমরা এটা হতে চাই, ওটা হতে চাই, ওই পদে যেতে চাই, কিন্তু আমরা একবারের জন্য সভ্য হতে চাই না, ভালো মানুষ হতে চাই না। ভালো মানুষ হতে চাই, কিন্তু সেই ভালোটার যেই বহিঃপ্রকাশ সেটা আমাদের কয়জনের মাধ্যম দিয়ে প্রকাশিত হয়? আল্লাহ আমাদেরকে সভ্য ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুক। আমরা যেন ভালো মানুষ হয়ে আমাদের নিজ পরিবার, সমাজ, দেশ সকলের উপকারে লাগতে পারি। আর যেন আমাদেরকে এগুলো দেখতে না হয় যে বিশ্ববিদ্যালয়ে যৌন হেনস্থার শিকার হয়ে আমাদেরই বোনেরা সুইসাইড করছে। এগুলো যেন এই শিক্ষিত নামক এই ধরনের বা উচ্চ শিক্ষিত নামক বা শিক্ষক নামক এই ধরনের মানুষদের কাছ থেকে আমরা যেন আর দেখতে না পাই। এগুলোর বিচার হোক, যাতে করে এগুলো বন্ধ হয়। প্রকৃত বিচার হলে এগুলো কিছুই থাকবে না, একটা সময় এগুলো বন্ধ হবে ইনশাআল্লাহ। এর জন্য আমাদেরকেও আওয়াজ তুলতে হবে, আমাদেরও সচেতন হতে হবে, তাহলেই সম্ভব সমাজ থেকে এই ধরনের অসৎ কাজগুলো বন্ধ করা। প্রিয় লিসেনার্স, আজকে হয়তো একটু বেশি কথা বলে ফেললাম, কারণ বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমাদেরই এক ছোট বোন সুইসাইড করেছেন। কতটুকু কষ্টে তিনি এই কাজটি করেছেন, দেখা গেল যে এর পেছনে কিছু কালপ্রিট দায়ী রয়েছে। এরপরে দেখা গেল আরও বেশ কিছু ঘটনা আমাদের প্রতিনিয়ত সামনে আসছে। বিষণ্ণতা এমন একটা জিনিস, হতাশা এমন একটা জিনিস, প্রতিনিয়ত মানসিক কষ্ট এমন একটা জিনিস, এটা একটা সময় মানুষকে আত্মহত্যার পথে নিয়ে যায়। ধৈর্য ধারণ করা আমাদের জন্য অনেক কঠিন হয়ে পড়ে। আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। প্রিয় লিসেনার্স, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য হোল ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। আবার